তো জাতীয় নির্বাচন সবেমাত্র শেষ হয়েছে। একটা বলা চলে যে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি আপনারা দেখেছেন, তার মধ্যে দিয়ে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে আরেকটা যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করতেছে। তো সেই জায়গা থেকে একটু পরিস্থিতিটা স্টেবল হলে হয়তো সরকার স্থানীয় নির্বাচনের কথা ভাববে। যেহেতু আমরা একেবারে দীর্ঘদিনের একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম থেকে আমাদের যে কমিটমেন্ট ছিল, আমাদের যে সমঝোতা ছিল, একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার এবং রাষ্ট্র পরিচালনা, সেই ধারাবাহিকতার মধ্যে দিয়ে তো আমরা আছি। এবং সরকার যে আইডিয়াগুলো চিন্তাভাবনা নিয়ে আগাচ্ছে, সেখানে ধরেন ঢাকা, চট্টগ্রাম কিংবা বড় বড় সিটি কর্পোরেশনগুলোতে যদি আসলে প্রকৃত অর্থে সরকারি দলের লাইক মাইন্ডেড লোকজন মেয়র না হতে পারে, তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। সো আমরা তো চাবো অবশ্যই আমাদের এই জোটের পক্ষ থেকেই একটা আলাপ আলোচনার সমঝোতার মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের উন্নয়নের স্বার্থে আমাদের বিশেষ করে জনপ্রতিনিধি বের করে আনা। সেক্ষেত্রে এই আলোচনাটা হয়তো আরেকটু সময় গেলে পরিষ্কারভাবে বলা যাবে, তাই যার ফলে তারাও আসলে যেই জীবনযাত্রার মানের পরিবর্তনের লক্ষ্য নিয়ে যায়, সেখানে এখনকার বাস্তবতা অনেকে সফল হয় না। সেক্ষেত্রে আমরা দক্ষ স্কিল ম্যান পাওয়ার পাঠানোর উপরে জোর দিচ্ছি। তারই অংশ হিসেবে আসলে আমাদের মন্ত্রণালয়ের অধীনে যে 110টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যার মধ্যে 6টা মেরিন এবং 104টা জেনারেল, যেখানে প্রায় 58টি ট্রেডে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, এই ট্রেনিং সেন্টারগুলো আমরা ভিজিট করার মধ্যে দিয়ে এদের সক্ষমতা এবং এদের কার্যক্রম একটু দেখার চেষ্টা করছি। প্রকৃত অর্থে বাংলাদেশে আমি মনে করি যে কারিগরি শিক্ষা আমাদের যে ব্যবস্থা আছে, সেখানে যে পলিটেকনিক ইনস্টিটিউশনগুলো আছে, তার চেয়েও কিন্তু আমাদের এই মন্ত্রণালয়ের যে ট্রেনিং সেন্টারগুলো আছে সেখানের ফ্যাসিলিটিস ভালো। আর আমাদের প্রায় 23টা মন্ত্রণালয়ে সেম এরকম অনেক বিশেষ করে আইডিয়ার বা অনেক আপনার ট্রেডের প্রশিক্ষণ দিয়ে থাকে। সেক্ষেত্রে সরকারের অগ্রাধিকার আছে যে 23টা আপনার অধিদপ্তর কিংবা মন্ত্রণালয়ের কার্যক্রমকে এক জায়গায় নিয়ে আসা, যেন সরকারের অর্থ অপচয় কম হয় এবং যথাযথ প্রশিক্ষণটা মানুষ পায়। সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেহেতু বিদেশিদের বিদেশে পাঠানোর জন্য স্কিল ম্যান পাওয়ার তৈরির ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করে, আমি মনে করি এখানে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যে বিএমইটি, যাদের অধীনে এই টিটিসিগুলো পরিচালিত হয়, এই দুটো প্রতিষ্ঠান যদি জয়েন্টলি কাজ করে, তাহলে সরকারের যে অগ্রাধিকার দক্ষ মানব সম্পদ তৈরি, সেটা দেশে এবং বিদেশে, সেক্ষেত্রে আমরা সফল হব। এখন যে পর্যায়ে জেলা, কিছুটা বিভাগীয় পর্যায়ে আছে এবং অনেক জায়গাতে উপজেলা পর্যায়েও আমাদের কিছু টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে অনেক উপজেলা আছে যেখানে কিন্তু ট্রেনিং করারও আসলে ওইভাবে লোকবল নাই। সেটা দেখা যায় সেখানকার লোকাল এমপি কিংবা কোনো প্রভাবশালী লোকের তদবিরে হয়েছে। তো আমরা এই ধরনের অপ্রয়োজনীয় প্রজেক্ট কিংবা অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে চাই না। যেখানে প্রয়োজন আছে সেটা যাচাই বাছাই করে আমরা সেখানে এই কেন্দ্রগুলো আমরা গড়ে তুলতে চাই। 110টার বাইরে আরও আপনার বিশেষ করে 50টা আমাদের নির্মাণের পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে আরও কিছু নির্মাণ করা হবে। তার মধ্যে চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, শরীয়তপুর, এই অঞ্চলগুলো বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা। সো এইখানে আমি মনে করি যে উপজেলার যদি দূরত্ব অল্প থাকে কিংবা কাছাকাছি উপজেলা হয়, সেখানে হয়তো একটা উপজেলায় করলে আরেকটা উপজেলায় দরকার হয় না। বাট যদি দূরত্ব কিংবা ওখানে যদি বিশেষ করে প্রশিক্ষণার্থীর চাহিদা বেশি থাকে, সেখানে আমরা প্রত্যেক উপজেলায় করতে পারি। এবং সেই লক্ষ্য নিয়েই, সেই ধারণা থেকেই কিন্তু আমরা এই কেন্দ্রগুলোকে ভিজিট করছি, যে যেখানে আমাদের যারা যাচ্ছে, যেমন তারা ধরেন এখন একটা ছোট কাজেই যাচ্ছে, যেটা ওয়েল্ডিং, ক্লিনিং, যেই কাজেই যাচ্ছে, দেখা যায় আমাদের অনেক এই কেন্দ্রগুলোতে যেই যন্ত্রপাতিগুলো ব্যবহার করে এগুলো অনেক পুরানো। তো এগুলোর প্রশিক্ষণ নিয়ে গেলে তারা কিন্তু আপডেট যন্ত্রপাতির সাথে পরিচিত হয় না, যার ফলেও তারা কিন্তু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। সেক্ষেত্রে আমাদের এই টিটিসির ট্রেনিং সেন্টারগুলোকে আধুনিক উপকরণ এবং যন্ত্রপাতি দিয়ে একটা সময় উপযোগী করার প্রকল্প আমরা নেব। যেই কারণে আমরা আমাদের এই আজকে ঢাকা থেকে এসেছি, আসলে সীমাবদ্ধতা আছে, সেখানে আমরা কী পদক্ষেপ নিলে এই চট্টগ্রাম থেকে আরও তারা বেশি সংখ্যক মানুষকে ট্রেনিং দিতে পারবে এবং বিদেশে পাঠানো কিংবা দেশে তাদের একটা কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আর দেখা যায় বিভিন্ন এজেন্সি কিংবা ব্যক্তি বিশেষ করে আপনার অধিক সুযোগ সুবিধা লাভের প্রলোভন দেখিয়ে মূলত দেখা যায় বিভিন্ন দেশে নিয়ে যায়, যেখানে কাজ নাই কিংবা অনেক ক্ষেত্রে ফেক ভিসা তৈরি করে। সেক্ষেত্রে আমরা এইটা চেক করার জন্য আমাদের বিএমইটি, আমাদের মন্ত্রণালয়, আমাদের দূতাবাস সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।
আশা করি অতীতে যেভাবে আপনার এই ফেক ভিসা তৈরি করে ডিমান্ড লেটার তৈরি করে এখান থেকে লোক নিয়ে গেছে সেটা আর সম্ভব হবে না। কিন্তু এটা ঠিক যে আমাদের দেশের কিছু ঘটনা ঘটে, যেমন অনেক ক্ষেত্রে আপনারা জানেন যে ওমরা ভিসায় লোক নিয়ে যায়, বলে যে কাজের বিষয়, তখন ওখানে নিয়ে তাদেরকে ছেড়ে দেয়, তখন তারা একটা নদীর মধ্যে পড়ে যায়। এখন এই ক্ষেত্রে আসলে আমাদের তো শুরুর দিকে কিছু করার থাকে না, কারণ সে তো যাচ্ছে ওমরা ভিসায়, কিংবা দু একজনে যাচ্ছে ট্যুরিস্ট ভিসায়, তারপরে তাদেরকে বলে যে ওখানে তাদের কাজের ব্যবস্থা আছে। তো এই ধরনের প্রতারণা এবং অনিয়মের সাথে যে সমস্ত এজেন্সিগুলো জড়িত, তাদের তথ্য যদি আপনারা আমাদেরকে জানান তাহলে আমরা তাদের লাইসেন্স বন্ধ করতে পারবো, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবো। আপনারা জানেন যে 2023 সালের অভিবাসন আইনটাকে আরেকটু ইলাবোরেট করে 25 সালের আপনার যে খসড়া প্রণীত হয়েছে সেটি জাতীয় সংসদে 2026 সালে পাশ হয়েছে। এই আইনের আলোকে এজেন্সিগুলোকে প্রতারণার সাথে যারা জড়িত তাদেরকে আপনার এই কঠিন শাস্তির মুখোমুখি করার একটা ব্যবস্থা আছে। আমাদের জেলা পর্যায়ের ম্যাজিস্ট্রেটরাও কিন্তু তাদেরকে ভ্রাম্যমাণ আদালত বসেও শাস্তি দিতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভুক্তভোগীদেরকে সাহস নিয়ে অভিযোগ করতে হবে। মন্ত্রণালয় করতে পারে, ডিসি অফিসে করতে পারে, কারণ আপনারা জানেন যে জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের কার্যালয় কিন্তু প্রবাসীদের সেবা দেওয়ার জন্য আপনার একটা প্রবাসী কল্যাণ শাখা বিশেষভাবে রয়েছে। জেলা থেকে উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করার একটা আপনার আমাদের নির্বাচনী ইশতেহারে বিধান রয়েছে। সেই আলোকে কিন্তু আমরা বিশেষ করে দেখবেন যে বর্তমান সরকারের মন্ত্রণালয়ের ক্ষেত্রে অনেকগুলো মন্ত্রণালয় ক্লাস্টার করা হয়েছে, অর্থাৎ একই ধরনের কাজ দেখা যায় দু তিনটি মন্ত্রণালয় হলে সেখানে দেখা যায় একজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে কাজের সুবিধা হয়। আমাদের শ্রম কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মন্ত্রী রয়েছেন, আমি প্রতিমন্ত্রী আছি, মাননীয় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা আছে। আমরা কিন্তু এই কাজটাকেই ফোকাস দিচ্ছি যে আমাদের দেশে কি ধরনের কর্মসংস্থান সৃষ্টি করা যায়, যেটা আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। এখানে ফ্রিল্যান্সিং, দেশীয় বন্ধ আপনার কলকারখানাগুলো চালুর মাধ্যমে আপনার এবং বিশেষ করে তরুণ এবং যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে কৃষি, আইসিটি বিভিন্ন ক্ষেত্রে যেমন দেশের মধ্যে একটা কর্মসংস্থান সৃষ্টি করা, একইভাবে দেশের বাইরে আমাদের যে মধ্যপ্রাচ্য ভিত্তিক যে শ্রমবাজার ছিল সেইটাকে আরেকটু এক্সটেন্ডেড ওয়েতে এক্সপ্লোর করা। সেক্ষেত্রে আমরা ইউরোপ সহ এশিয়ার অন্যান্য দেশেও আমাদের একটা প্রচেষ্টা আছে। আর আমরা বিশ্বাস করি যে যদি আমরা আমাদের দক্ষ মানব সম্পদ তৈরির পাশাপাশি আমরা যদি আমাদের যারা বিশেষ করে দেশের বাইরে যায় তারা একজন ব্যক্তি না, তারা কিন্তু বলা চলে আমাদের দেশের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাদের একজন ব্যক্তির কাজ দিয়ে কিন্তু একটা জাতি, একটা সমাজকে কিন্তু অন্য দেশ মূল্যায়ন করে। সুতরাং আমাদের প্রবাসীদের প্রতি অনুরোধ থাকবে যে তারাও যেন সততার সাথে, নৈতিকতার সাথে ওই দেশের আইন কানুন বিধিবিধানের আলোকে যেন কাজকর্মগুলো করে থাকে, তাহলে আমাদের অনেক জায়গায় একটা ভালো সুযোগ তৈরি হবে। কিন্তু কিছু অকারেন্সের কারণে কিন্তু আমাদের মার্কেট বন্ধ হয়ে যায়, দু একজন ব্যক্তির কারণে কিন্তু পুরো মার্কেট বন্ধ। যেটা আপনারা জানেন যে বাহরাইন অনেক দিন ধরে বন্ধ আছে, ওমানে অনেক দিন ধরে আপনারা একটু কম যাওয়ার সুযোগ, ইউএইতে সেম অবস্থা। তো এইটার জন্য কিন্তু সরকার কিংবা মন্ত্রী কিংবা মন্ত্রণালয়ের চেয়ে ওখানে যারা কাজ করে তাদের অনেকের কর্মকাণ্ড, অনেকের না, ফিউ পিপল, তাদের কর্মকাণ্ডটা দায়ী। সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে আমাদের প্রবাসী বাংলাদেশিদের, যেটা আমরা চেষ্টা করছি যে আমাদের দূতাবাসের মাধ্যমে তাদের সাথে কানেক্টেড থেকে যেন আমাদের ডায়াসপোরা কমিউনিটির মধ্যে একটা সম্পর্ক বিল্ড আপ করা যায়। আমাদের একজন ভালো দেখা যায় চাকরিজীবী, তার মাধ্যমে যেন আরও দুজনের চাকরি হয়। আমাদের একজন ভালো প্রবাসী ব্যবসায়ী, তার মাধ্যমে যেন আরও দুজনের কর্মসংস্থানের সৃষ্টি হয়। এই ধরনের একটা কমিউনিটি সম্পর্ক এবং দূতাবাসের মাধ্যমে তাদের সাথে একটা যোগাযোগের ব্যবস্থা আমরা তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আরেকটা লাশের ক্ষেত্রে যেটা আপনি বলেছেন, লাশের ক্ষেত্রে এটা আমাদের বিশেষ করে একটা প্যাথেটিক জায়গা যে অনেকে দেশের বাইরে গিয়ে মৃত্যুবরণ করলে আমাদের মন্ত্রণালয় থেকে তো অনেক ধরনের সুবিধা দেওয়া হয়। দু একটি ক্ষেত্রে একটু সমস্যা হয়, যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের লাশ আনার ক্ষেত্রে ইভেন তারা যদি হসপিটালে ভর্তি হয় অসুস্থ হয়ে তাদেরকে একটা সহায়তা করতে পারে বিএমইটি, বাট উইদাউট যারা বিএমইটি যায় অর্থাৎ ফাঁকি দিয়ে কিংবা এয়ারপোর্টে বডি কন্ট্যাক্ট করে তাদের বিষয়ে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিছু করতে পারি না। তারপরেও মানবিক কারণে আমাদের কাছে যে আবেদনগুলো আসে সেই লাশগুলো আমরা দেশে আনার ব্যবস্থা গ্রহণ করে থাকি। এবং আপনারা জানেন কিনা আমি জানি না, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে যারা আমাদের এই মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের বাইরে কর্মসংস্থানের জন্য যায়, শুধুমাত্র সেই সমস্ত সাধারণ প্রবাসীদের সেবার জন্য ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম এবং সিলেটে 3টা বিমানবন্দরে কিন্তু 3টা প্রবাসী কল্যাণ ডেস্ক আছে। এই অফিসারদের বা এই কর্মচারীদের কাজই হচ্ছে প্রবাসীদের
সুবিধা অসুবিধা দেখা। তো সেই ক্ষেত্রে যদি কেউ সমস্যায় পড়ে, তারা যদি মনে করে যে আমার প্রবাসী কল্যাণ ডেস্কে তো আমার জন্য লোক আছে সেবা দেওয়ার জন্য, তাদের সাথে যোগাযোগ করে আশা করি তারা একটা সেবা পাবে।